আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। তোমরা যেখান থেকে এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় শক্তির বিভিন্ন উৎস, শক্তির নিত্যতা ও রূপান্তর। শক্তির উৎস সম্পর্কে আমরা প্রায় সবাই কম বেশি জানি, তবু আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তবু শক্তির উৎসগুলো কি, অর্থাৎ যেসব জায়গা থেকে আমরা শক্তি পেয়ে থাকি অর্থাৎ সোর্স যাকে বলা হয়, সেই উৎসগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি এবং আরেকটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এবার আমরা আসি অনবায়নযোগ্য শক্তির উৎস কোনগুলো। অনবায়নযোগ্য এই নামটি শুনেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে যেসব শক্তি মানে একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, অর্থাৎ নবায়ন করা যায় না, অর্থাৎ সেগুলোকে দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না, তাদেরকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ দেওয়া হয়েছে। তেল, কয়লা, গ্যাস আরো অনেক রকম পদার্থ রয়েছে। আমরা প্রথমেই যদি তেলের কথায় আসি, আমরা কেরোসিন, পেট্রোল বা ডিজেল জাতীয় তেল ব্যবহার করে আমরা বিভিন্ন ইঞ্জিন চালিয়ে থাকি। তো সেই তেলগুলো তোমরা খেয়াল করে দেখবে যে এগুলো একবার ব্যবহার করলে কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করার মানে উপযোগিতা থাকে না, অর্থাৎ একবার ব্যবহার করলে সেগুলো শেষ হয়ে যায়, দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। একইভাবে আমরা কয়লার কথা আসি। তোমরা জানো বাংলাদেশের দিনাজপুরে বড় পুকুরিয়া রয়েছে অনেক বিশাল কয়লার খনি, সেখানে থেকে আমরা কয়লা উত্তোলন করতে পারছি। এই যে কয়লাগুলো অর্থাৎ খনি থেকে যে কয়লাগুলো আমরা পেয়ে থাকি, সেই কয়লাগুলো কিন্তু একবার ব্যবহার করে আমরা সেখান থেকে তাপ শক্তি পাই এবং সেই শক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি, দ্বিতীয়বার সেগুলো আর ব্যবহার করা যায় না। আবার আমরা গ্যাসের কথা বলতে পারি। বাংলাদেশে কিন্তু গ্যাস সম্পদে বেশ সমৃদ্ধ। তো বিজ্ঞানীরা বলেছে যে আজ থেকে প্রায় 25-30 বছরের মধ্যে আমরা এই গ্যাস শক্তিগুলো ব্যবহার করতে পারবো, অর্থাৎ 25-30 বছরের মধ্যে কিন্তু আমাদের মজুত করা যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমরা সেই শক্তিগুলো আর পাবো না, আমাদেরকে অন্য কোনো গ্যাসের খনির অনুসন্ধান করতে হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই সম্পদগুলো আমরা একবার ব্যবহার করলে সেগুলো আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এই ধরনের শক্তিকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। এবার আমরা আসি নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কথাটি শুনেই আমরা বুঝতে পারছি যেসব শক্তিকে নবায়ন করা যায়, অর্থাৎ যেগুলো একাধিকবার ব্যবহার করা যায় এবং যেগুলোর উৎস মানে কি বলবো অফুরন্ত, যেগুলোকে ব্যবহার করে নিঃশেষ করা যায় না, এই ধরনের শক্তিকে আমরা বলি নবায়নযোগ্য শক্তি। যেমন আমরা প্রথমে বলতে পারি জল বিদ্যুৎ। আমরা সবাই জানি যে আমাদের কাপ্তাই সেখানে রয়েছে বিশাল একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে আমরা অনেক বিদ্যুৎ তৈরি করে থাকি। সেখানে আসলে মূলত কি ঘটনা ঘটে, সেখানে নদীতে বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার মাধ্যমে নদীর পানিকে অর্থাৎ পানি চলাচলের যে পথটি, সেই পথটিকে কি করে সংকুচিত করা হয়, তাহলে বা যার ফলে তীব্র বেগে সেখান থেকে কি হয় পানির স্রোত প্রবাহিত হয়। সেই পানির স্রোতকে ব্যবহার করে কি বলবো যেগুলোকে এক ধরনের পাখা বা টারবাইন ঘুরিয়ে এখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। আবার দেখো, অর্থাৎ এই বিদ্যুৎ শক্তি যে একই পানির স্রোতকে আবার বারবার ব্যবহার করা যায়, এগুলো ব্যবহার করে কখনো শেষ করা যাবে না। আবার আমরা আসি সৌরশক্তি। আজকাল সৌরশক্তির ব্যবহার নিয়ে আমাদের একটা নতুন কিছু করে বলার মতো কিছু নেই, কারণ সৌরশক্তি যে কত গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহার যে কত বিশাল এবং বিস্তৃত সেটি সম্পর্কে তোমরা সবাই ভালো করে জানো। যে আজকে আমরা প্রায়ই দেখি যে আমাদের ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে বিদ্যুৎ শক্তি পৌঁছানো সম্ভব হয়নি, সেই সব এলাকায় কিন্তু আমরা সৌর শক্তি ব্যবহার করে সহজেই কিন্তু আমরা বিদ্যুৎ শক্তির চাহিদা আমরা পূরণ করছি। আবার শহরেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা এই সোলার প্ল্যান্টকে আমরা ব্যবহার করছি। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে সৌরশক্তিকে ব্যবহার করে আমরা সেখান থেকে কি পাচ্ছি, বিদ্যুৎ শক্তি পাচ্ছি। এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা আমাদের গৃহস্থালীয় বিভিন্ন কাজ করে থাকি এবং ফলে আমাদের বিদ্যুতের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে এবং বিদ্যুতের ঘাটতিও আমরা মেটাতে পারছি। দেখো আরেকটি কথা, আমরা আরেকটি উদাহরণ দিতে পারি যে বায়ু বিদ্যুৎ। বায়ু বিদ্যুৎ সম্পর্কে হয়তো তোমাদের অনেকের ধারণা নেই। বায়ু বিদ্যুৎ কি আসলে বায়ু প্রবাহ কাজে লাগিয়ে এক ধরনের পাখা ঘুরিয়ে সেখানে টারবাইন ঘূর্ণনের মাধ্যমে
সেখান থেকে আমরা কি পাই, আমরা বিদ্যুৎ শক্তি পাই বা আরো অন্যান্য শক্তি পেয়ে থাকি। এই যে এই ধরনের বায়ু বিদ্যুৎ যেটা বলছি, সেই বিদ্যুৎ তৈরির যে পাখাটি রয়েছে সেটাকে আমরা উইন্ড মিল বলে থাকি। উইন্ড মিল বা বায়ুকল যেগুলো আমরা বলে থাকি। বাংলাদেশের একটি এলাকা যেমন রয়েছে ফেনীর সোনাগাজী, সেই জায়গাটাতে এই ধরনের বায়ু বিদ্যুৎ তৈরি একটা প্ল্যান করা হয়েছে এবং চিন্তা ভাবনা করা হচ্ছে। হয়তো খুবই দ্রুত সেখানকার কাজ শুরু করা হবে। এখানে মূলত কি ঘটে, এলাকাটি খুবই একটা বায়ু প্রবাহ প্রবণ এলাকা। এখানে প্রচুর বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে এক ধরনের পাখা ঘুরিয়ে সেখান থেকে কি করে যান্ত্রিক শক্তি তৈরি করা হয়। এই যান্ত্রিক শক্তি ব্যবহার করে সরাসরি কাজ করা যায়, যেমন পানি তোলা যায় বা পাথর কাটা যায় বা কাঠ কাটা যায়। যে এই ধরনের যখন আমরা এই বায়ুকল থেকে আমরা সরাসরি যান্ত্রিক শক্তি ব্যবহার করে কাজ করব, এই ধরনের কারখানাকে বলা হয় বায়ু কারখানা বা বায়ু কারখানা বলা হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই বায়ুকল ব্যবহার করে যান্ত্রিক শক্তি পেলাম, সেটাকে রূপান্তর করে আমরা এখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি। তাহলে তোমরা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি এই দুটি উৎস সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বলে আশা রাখছি। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি, শক্তির নিত্যতা। নিত্যতা কথাটির অর্থ কি? শক্তির নিত্যতার সূত্র আমরা প্রায় সবাই জানি যে এই মহাবিশ্বে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কি করা হয়? শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। শক্তি এই মহাবিশ্বের সৃষ্টির পূর্বে যে পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে। অর্থাৎ সৃষ্টি মানে কি বলবো, শক্তি মানে ধ্বংস করা যায় না বা সৃষ্টিও করা যায় না। এগুলো মোট পরিমাণ আজও অপরিবর্তনীয় রয়েছে। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারি যে শক্তি কখনো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপান্তর করা যায়। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, এদিকে একটু এই চিত্রটা লক্ষ্য করে তোমরা দেখতে পারবে। এটি একটা আমরা কি বলবো, একটা বস্তু বা এম ভর বিশিষ্ট একটা বস্তু, একটা বল বলতে পারো, একটা ধাতব বল বা যে কোনো একটা ভারী বস্তু বলতে পারো। সেই বস্তুকে আমরা ঘরের মেঝে থেকে আমরা একটা নির্দিষ্ট উচ্চতায়, অর্থাৎ এই উচ্চতায় আমরা কি করলাম, উপরে তুললাম, তুলে এখানে স্থির করে রেখে দিলাম। তাহলে যখন আমরা বস্তুটা এখানে স্থির হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু আর কি নেই, এখানে বস্তুর গতিশক্তি নেই। তখন এখানে এই বস্তুর মধ্যে যাবতীয় শক্তি কিন্তু বিভব শক্তি। অর্থাৎ এই শক্তিটা কিভাবে আসলো? আমি যখন এই বস্তুটাকে ভূমি থেকে উপরে তুললাম, আমার তো কিছু কাজ করতে হয়েছে বা কিছু আমার শরীর থেকে কিছু কি বলবো যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়েছে। সেই শক্তিটা কিন্তু এই বস্তুর মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত হলো। এই যে শক্তিটা সঞ্চিত হলো, আমি যখন এই বস্তুটাকে আবার এখান থেকে ফেলে দিলাম ভূমির দিকে, তখন বস্তুটা যখন নিচে পড়তে থাকলো, আমরা এখানে বা এখানে বা এই যে কোনো স্থানে বস্তুটার মধ্যে কি থাকবে, গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। তাহলে যত নিচে পড়া শুরু করবে তত কি হবে, তত বিভব শক্তির পরিমাণ কমতে থাকবে এবং গতিশক্তির পরিমাণ বাড়তে থাকবে। এই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এই বস্তুটার মানে বেশিরভাগ শক্তি কি হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে কোনো বিভব শক্তি নেই বলে চলে। যেই মুহূর্তে বস্তুটা ভূমিকে স্পর্শ করবে তখন কিন্তু তার মধ্যে আর কোনো প্রকার শক্তি থাকবে না। তাহলে তোমার মনে প্রশ্ন থাকে, এই শক্তিটা গেল কোথায়? যে শক্তি নিয়ে আমরা এখন কথা বলছি বা কাজ করছি, সেই শক্তি আসলে কি হলো, কোথায় গেল? তাহলে তোমরা একটু আমি যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। যখন তুমি লক্ষ্য করে দেখবে পাথরটা উপর থেকে নিচে ফ্লোরে এসে পড়লো, তখন একটা শব্দ হলো এবং ফ্লোরে হাত দিয়ে দেখতে পা সেখানে কি হবে, সেখানে উত্তপ্ত হয় ফ্লোরটা। তাহলে এই যে শক্তিটা ছিল, যার ফলে সেই শক্তিটা কি হলো, তাপ শক্তি এবং শব্দ শক্তিতে সেটা কনভার্ট হয়ে গেল। তাহলে এখন তো বুঝতে পেরেছো আসলে শক্তিটা কোথায় গেল। শক্তি আসলে ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না, শুধুমাত্র কি করা যায়, রূপান্তর করা যায়। তোমরা এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা আমাদের সর্বশেষ ধাপে আসছি। এবার আমরা শক্তির রূপান্তর নিয়ে কথা বলবো। আমরা একটু আগে বললাম যে শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে এই রূপান্তরটা আসলে কিভাবে হয়ে থাকে, আমরা এবার সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, শক্তি রূপান্তর, পৃথিবীতে অনেক রকম শক্তি রয়েছে। সেই শক্তির নানাভাবে শক্তির হাজার রকম ভাবে শক্তি রূপান্তর ঘটছে। জাস্ট আমি এখানে মাত্র কয়েকটি উদাহরণ দিয়ে সেগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি আজকাল সবচেয়ে বহুল ব্যবহৃত শক্তি এবং এই শক্তি সবচেয়ে সহজে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। যার ফলে আজকে আমরা বাসা বাড়িতে প্রায়ই কি করি, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি এবং সব বাসায় বিদ্যুৎ শক্তি রয়েছে, যেটাকে আমরা সহজে রূপান্তর করতে পারি। তাহলে দেখো, বিদ্যুৎ শক্তি থেকে আমরা আলোক শক্তি পাই। কিভাবে পাই? এটি খুবই সহজে তোমরা বুঝতে পারবে যে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে থাকি। সেই বৈদ্যুতিক বাল্বের মধ্যে কিন্তু রয়েছে একটা ফিলামেন্ট। সেই ফিলামেন্টটা কিন্তু টাংস্টেন নামক এক প্রকার ধাতব পদার্থের তৈরি এক ধরনের ফিলামেন্ট।
এবং সেইটি অত্যন্ত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা পদার্থ। যখন সেখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় সেই টাংস্টেন কিন্তু উত্তপ্ত হয়, যার ফলে সেখানে তাপ শক্তি তৈরি হয় এবং সেই তাপ শক্তি পরবর্তীতে কনভার্ট হয়ে আলোক শক্তি আমরা পেয়ে থাকি। এবং বাল্বের গায়ে হাত দিলে তোমরা দেখতে পাবা বেশ গরম, অর্থাৎ সেখানে তাপ শক্তি কিন্তু রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে একসাথে। কিসের মাধ্যমে? বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে। তাহলে তোমরা বিষয়টা আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আর একটা রূপান্তর নিয়ে আমরা কথা বলি, শব্দ শক্তি। তাহলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কিভাবে শব্দ শক্তি রূপান্তর করা যায়? আমরা ছোটবেলায় পড়েছি যে কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হয় না। এই পরীক্ষাটা আমরা করে রেখেছি, তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে একটা ধাতব গ্লাস হতে পারে, সেটা স্টিলের গ্লাস, বা আমরা ছোটবেলায় বলেছি যেটা পিতলের গ্লাস আমরা দেখেছি, যে গ্লাসগুলো এখন আর দেখা যায় না। সে একটা পিতলের অথবা স্টিলের গ্লাসে আমরা যদি একটা স্টিলের চামচ দিয়ে আঘাত করি তাহলে কিন্তু টিং টিং শব্দ হয়, আওয়াজ পাওয়া যায়। এবং তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পাবে এই গ্লাসটি কিন্তু কম্পিত হচ্ছে। তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি রাখবে, তাহলে তোমরা যখন চামচ দিয়ে গ্লাসটিকে আঘাত করবে দেখবে গ্লাসে যখন শব্দ হচ্ছে তখন গ্লাসটা কম্পিত হচ্ছে, এবং সেই কম্পনটা ভালোভাবে বোঝার জন্য পানির দিকে খেয়াল করবে। পানি কিন্তু কম্পিত হচ্ছে, অর্থাৎ পানির ভিতরে এক ধরনের তরঙ্গ তৈরি হচ্ছে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কম্পন হচ্ছে, ফলে শব্দ উৎপন্ন হচ্ছে। এবার তুমি গ্লাসকে যদি হাত দিয়ে ধরো তাহলে কি হবে? গ্লাসটি কম্পন থেমে যাবে, শব্দও থেমে যাবে। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝেছিলাম যে কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারে না। তাহলে এবার আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কিভাবে আমরা তাপ শক্তি বা কিভাবে আমরা শব্দ শক্তি তৈরি করব সেটি আমি বলছি। আমরা আমাদের বাসায় কলিং বেল দেখে থাকি, সেই কলিং বেলে আমরা কিন্তু দেখতে পাই যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে সেখানে শব্দ শক্তিতে রূপান্তর করা হয়েছে। আবার দেখো যান্ত্রিক শক্তি। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়? আমরা আমাদের বাসায় বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি এবং সেখানে আমরা সহজে দেখতে পাই যে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। এবার আসি রাসায়নিক শক্তির কথা। বিদ্যুৎ শক্তির কথা কিন্তু এখন শেষ হয়নি, এর হাজারো ব্যবহার রয়েছে হাজারো রূপান্তর। আমি মাত্র কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি। এবার আমরা সেই রাসায়নিক শক্তি আসলে কোনগুলো? আমরা যেমন এখানে বলা হয়েছে তাপ শক্তি। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি কিভাবে রূপান্তরিত হয়? আমরা আমাদের বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি, অর্থাৎ যাদের আমরা কি প্রাকৃতিক গ্যাস বলে থাকি, যে গ্যাসগুলো ব্যবহার করে আমরা রান্নাবান্না করে থাকি, সেই গ্যাস কিন্তু এক ধরনের রাসায়নিক শক্তি। এই শক্তি যখন আমরা রান্না করি তখন কি হয়? শক্তিটা যখন আমরা যখন গ্যাসকে পোড়াই, অর্থাৎ আগুন জ্বালাই, তখন সেখান থেকে তাপ শক্তি রূপান্তরিত হয় এবং এই তাপ শক্তি ব্যবহার করে আমরা খাবার রান্না বান্না করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এবার আমরা আসি যান্ত্রিক শক্তি। পৃথিবীর প্রায় সকল ইঞ্জিন কিসের মাধ্যমে চলে? যান্ত্রিক শক্তির মাধ্যমে চলে। এবং আমরা রাসায়নিক শক্তি অর্থাৎ গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিভিন্ন রকমের রাসায়নিক শক্তি আছে যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ইঞ্জিন চালাই। অর্থাৎ এই শক্তিগুলো ইঞ্জিনে গিয়ে প্রথমে তারা কি করে? যান্ত্রিক শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি ব্যবহার করে ইঞ্জিন বিভিন্ন কাজ করে থাকে। এবার আমরা আসি বিদ্যুৎ শক্তি। অর্থাৎ রাসায়নিক শক্তির মাধ্যমে কিভাবে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় সেটি আমরা বাস্তব এক উদাহরণ দিচ্ছি। এখানে আমরা লিখে রেখেছি ব্যাটারি। অর্থাৎ তোমরা ব্যাটারির মধ্যে দেখতে পারো, তোমরা রসায়ন বিজ্ঞানে পড়েছো যে ব্যাটারির মধ্যে রয়েছে এক ধরনের কেমিক্যাল, এবং সেই কেমিক্যাল এক ধরনের কি অর্ধতরল পদার্থ, যেগুলো আমরা রাসায়নিক পদার্থ বলে থাকি। সেই রাসায়নিক শক্তির মাধ্যমে কিন্তু এখান থেকে কি তৈরি হচ্ছে? এখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। আমরা সবাই জানি যে ব্যাটারি ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি পাই। সেই শক্তি আসলে কিভাবে আসে? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আশা করি বুঝতে পেরেছো। এছাড়া আরো রাসায়নিক শক্তির অনেক ব্যবহার রয়েছে। এবার আমরা সেই তাপ শক্তির রূপান্তর। তাপ শক্তি থেকে আমরা কিভাবে আলোক শক্তি পাই? আমরা প্রথমেই এখানে বলেছিলাম যে বিদ্যুৎ শক্তি যখন কোনো বাল্বে সংযোগ দেওয়া হয় তখন বাল্বের মধ্যে যে কি থাকে, ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্ট প্রথমে উত্তপ্ত হয়, অর্থাৎ সেখানে কিন্তু তাপ উৎপন্ন হয় এবং সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা আলো পাই বা ফিলামেন্ট থেকে আলো। অর্থাৎ এখানে কিন্তু মূলত প্রথমে বিদ্যুৎ থেকে তাপ এবং তাপ থেকে আলো রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ তাপ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে। এবার আমরা সেই যান্ত্রিক শক্তি, ইঞ্জিন, যেটা আমি এর আগে বলেছিলাম যে পৃথিবীর প্রায় সব ইঞ্জিনই যান্ত্রিক শক্তির মাধ্যমে চলে, তাপ ব্যবহার করে সেই যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় ইঞ্জিনের মাধ্যমে। তাহলে আশা করি যে তোমরা সবগুলোর শক্তি রূপান্তর সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এইটুকু অন্তত বুঝেছো যে নবায়নযোগ্য শক্তি যেগুলো রয়েছে সেগুলো উৎস কিন্তু অসীম, কিন্তু যে শক্তিগুলো অনবায়নযোগ্য, অর্থাৎ যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, সেইগুলো ব্যবহার করতে কিন্তু আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। যেমন আমরা বলি গ্যাস, বিদ্যুৎ,
এগুলো আমাদের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আমরা বিনা কারণে নিজের ঘরে বিদ্যুতের বাল্ব বা বৈদ্যুতিক পাখা তা আমরা চালিয়ে রাখবো না। আমরা যখন ক্লাসে থাকি, ক্লাস শেষ করে আমরা যখন ছুটি হয়, তখন আমরা অনেকেই খেয়াল করে দেখি যে ক্লাসের মধ্যে কিন্তু বৈদ্যুতিক পাখা এবং বাল্বগুলো জ্বলছে। আমরা নিজ দায়িত্বে সেগুলো বন্ধ করে রাখা উচিত। তাহলেই আমরা আমাদের শক্তিকে সঠিক ব্যবহার করতে পারবো এবং শক্তির অপচয় রোধ করতে পারবো। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।